আমি যখন সর্বপ্রথম ফটোগ্রাফি করে ক্যারিয়ার শুরু করি তখন আমার ইনকামটা অনেক কম ছিল, কিন্তু সেই ইনকামটা আস্তে আস্তে আমার বাড়তে থাকে। বর্তমানে আমার মাসে $1800 থেকে $2200 ইনকাম হয়। যারা নতুন ফটোগ্রাফি করে টাকা ইনকাম করতে চায় তাদের মূলত 3টি বিষয় মাথায় রাখতে হবে। অনলাইন থেকে ছবি তুলে টাকা ইনকাম করা যেমন কঠিন তেমন সহজ। আমি আমার গত ভিডিওতে টাকা ইনকামের 5টি উপায় সম্পর্কে বলেছিলাম। 5টি উপায়ের মধ্যে প্রথম উপায়টি ছিল ছবি তুলে অনলাইন থেকে টাকা আয় করার বিষয়ে, যে উপায়টি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এবং প্রচুর মানুষ আমাকে মেসেজ দিয়ে বলেছেন যে ছবি তুলে অনলাইন থেকে কিভাবে টাকা আয় করা যায় তা নিয়ে A to Z পুরো প্রসেসের একটা ভিডিও বানাতে। তাই আপনাদের প্রচুর রিকোয়েস্টের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমি ছবি তোলা থেকে শুরু করে অ্যাকাউন্ট খোলা এবং টাকা ইনকাম পর্যন্ত সমস্ত কিছু A to Z প্রসেস দেখাবো। প্রথমে আমি দেখাবো ছবি তুলে অনলাইন থেকে আয় করতে আপনার কি কি লাগতে পারে। দ্বিতীয়ত আমি দেখাবো কিভাবে মোবাইল ফোন অথবা ক্যামেরা ব্যবহার করে ভালো ছবি তোলা যায়। তৃতীয়ত আমি দেখাবো কিভাবে ছবি বিক্রির সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলবেন, পুরো A to Z প্রসেস। তারপর দেখাবো ছবি কিভাবে আপলোড করবেন এবং টাকা ইনকাম হলে সেই টাকা কিভাবে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে। পঞ্চমত দেখাবো কোন ধরনের ছবি নিয়ে কাজ করলে আপনি তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন এবং শুরুতেই আপনাকে কোন 3টা বিষয় মাথায় রাখতে হবে। সর্বশেষে আমি বলে দিব যে ছবি তুলে আয় করতে আপনার কত দিন সময় লাগতে পারে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই জেনে নেই ছবি তুলে টাকা আয় করতে আমাদের কি কি লাগবে। ছবি তুলে টাকা আয় করার জন্য যা যা লাগবে সেগুলোকে আমি 3টা স্টেজে ভাগ করেছি: প্রাথমিক স্টেজ, মাধ্যমিক স্টেজ এবং অ্যাডভান্স স্টেজ। প্রথম স্টেজটি আমাদের সবার জন্য যারা মূলত শূন্য থেকে শুরু করতে যাচ্ছেন। আমরা মূলত টাকা ইনকামের পর বাকি 2টা স্টেজে যাব। শুরুতেই আমরা প্রাথমিক স্টেজ নিয়ে কাজ করব। প্রাথমিক স্টেজে বেশি কিছু লাগবে না, একটা মোবাইল আর কিছু অ্যাপস সম্পর্কে ধারণা থাকলেই হবে, যে অ্যাপসগুলো আমরা মূলত প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো। আর যদি কারো ক্যামেরা থেকে থাকে তাহলে সেটা তার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হবে। মাধ্যমিক স্টেজে একটা মোবাইল অথবা ক্যামেরা, একটা লেন্স এবং একটা ট্রাইপড লাগবে। তার সাথে সাথে আরও বেশ কয়টা অ্যাপসে এক্সপার্ট হতে হবে ফটো এডিটের ক্ষেত্রে। অ্যাডভান্স স্টেজে একটা ক্যামেরা, একটা ট্রাইপড, একটা ভালো লেন্স, কম্পিউটার এবং ছবি তোলার জন্য একটা স্টুডিও বা লাইটিং সেটআপ লাগবে। এই 2টা স্টেজ মূলত আমরা টাকা ইনকামের পর সুবিধা অনুযায়ী সেট করে নিব। তো ফটোগ্রাফি শুরু করার জন্য আমরা সবাই প্রাথমিক স্টেজ থেকে শুরু করব, আর যারা মূলত এই বিষয়গুলো একটু এক্সপার্ট রয়েছেন তারা মাধ্যমিক স্টেজ থেকে শুরু করতে পারেন। এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে মোবাইল অথবা ক্যামেরা ব্যবহার করে ভালো ছবি তোলা যায়। আমরা যেহেতু ছবিগুলো অনলাইনে বিক্রি করব, সেহেতু যাদের কাছে বা যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমরা ছবি বিক্রি করব তারাই আমাদের বলে দিচ্ছে যে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে ছবি তুললে ছবির কোয়ালিটি খুব ভালো হবে এবং ছবিগুলো দেখতে প্রফেশনালের মতো লাগবে। pixabo.com একটি ওয়েবসাইটে মূলত বলা হয়েছে ভালো ছবি তুলতে গেলে মোটামুটি ভাবে আপনাকে 6টি বিষয় মাথায় রাখতে হবে। প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে রুল অফ থার্ডস। রুল অফ থার্ডস হচ্ছে একটি ভালো ছবি তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যারা মূলত নতুন ফটোগ্রাফি করার কথা ভাবছেন তাদের জন্য রুল অফ থার্ডস অক্সিজেন হিসাবে কাজ করে। আপনি যদি রুল অফ থার্ডস সম্পর্কে না জানেন তাহলে কখনোই কোনোভাবেই একটি ভালো ছবি তুলতে পারবেন না। সেটা কেন, চলুন ভেঙে বলছি। তার আগে বলে নিই, ছবি তোলার ক্ষেত্রে আপনার সবসময় 2টা বিষয় মাথায় রাখতে হবে। এক হচ্ছে মেইন সাবজেক্ট, 2 হচ্ছে এলিমেন্ট। মেইন সাবজেক্ট এবং এলিমেন্ট বিষয়টা কি সেটা বোঝার জন্য আপনারা এই ছবিটি দেখুন। এই ছবির মধ্যে এই মানুষটি হচ্ছে মেইন সাবজেক্ট আর এর আশেপাশে যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে এলিমেন্ট। মানে আপনি যে জিনিসের ছবি তুলবেন সেটা হবে আপনার মেইন সাবজেক্ট বা ফোকাসের মূল বিষয়, এবং সেই ছবিটাকে আরও সুন্দর এবং নান্দনিক করার জন্য আশেপাশের যে বিষয়গুলো আপনার ছবিতে থাকবে সেগুলো হচ্ছে মূলত এলিমেন্ট। এখানে এই মানুষের ছবিটি তোলার পাশাপাশি তিনি কি কাজ করছেন সেটা প্রকাশ পাচ্ছে, এজন্য ছবিটার সৌন্দর্যতা বেড়ে গিয়েছে। এখন যদি শুধুমাত্র এই ব্যক্তিটির ছবি নেওয়া হতো তাহলে হয়তোবা ছবিটা এতটাও সুন্দর হতো না। আর এই বিষয়গুলো মূলত কাজ করে রুল অফ থার্ডসের মাধ্যমে। রুল অফ থার্ডস মূলত বলা হয় এই গড়গুলোকে। আপনি যখন ছবি তুলবেন তখন মেইন সাবজেক্টকে যে কোনো এক পাশে রেখে বাকি পাশে এলিমেন্টগুলোকে রাখতে হবে। ডানে বামে অথবা উপরে নিচে যে কোনো এক পাশে মেইন সাবজেক্টকে রেখে তারপর আপনার ছবিগুলো তুলতে হবে। এই বিষয়টা মাথায় রেখে ছবি তুললে ছবিগুলো খুব সুন্দর এবং পারফেক্ট হবে। আমরা যারা নতুন ফটোগ্রাফি শিখতে চাই তারা শুরুতে যে ভুলটা করে থাকি, আমরা সবসময় মেইন অবজেক্টকে মাঝখানে রেখে ছবি তুলি।
এই ধরনের ছবিগুলো কখনোই ভালো হয় না। ছবি তোলার জন্য মূলত আপনাকে সাবজেক্টকে এক পাশে রেখে বাকি পাশে এলিমেন্টগুলোকে রাখতে হবে, কিন্তু এক্ষেত্রে আপনি যদি ব্লার ইউজ করে ছবি তোলেন অথবা কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে আপনি ব্লার করে দেন, তাহলে আপনাকে মেইন যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টকে মাঝখানে রাখতে হবে। তাহলে আপনার ছবি সবসময় ভালো এবং সুন্দর ও আকর্ষণীয় হবে। লাইভ উদাহরণ দেওয়ার জন্য এই ছবিটি দেখুন। এই ছবিটা মূলত এই অ্যাঙ্গেলে কোনোভাবেই ভালো লাগছে না। যখন আমরা রুল অফ থার্ডস ইউজ করে সেটাকে এক সাইডে নিয়ে যাব, তখন ছবিটা কিন্তু দেখতে আগের থেকে অনেক সুন্দর এবং প্রফেশনাল লাগছে। তাই ছবি তোলার ক্ষেত্রে সবসময় রুল অফ থার্ডসকে আপনার মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ফ্রেমিং। ফ্রেমিং বিষয়টা বোঝার জন্য আপনাকে এই ছবিটির দিকে লক্ষ্য করতে হবে। আপনারা কি বলতে পারেন এই ছবিটির মেইন সাবজেক্ট কোনটি? অনেকেই হয়তোবা ধরে ফেলেছেন যে এই ছবিটির মেইন সাবজেক্ট হচ্ছে নদী। নদীকে কেন্দ্র করেই মূলত ছবিটি তোলা হয়েছে, কিন্তু তার সাথে সাথে এখানে একটা অবজেক্ট রয়েছে বা খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে এই গাছটি। যদি এই ছবি থেকে এই গাছটিকে সরিয়ে দেওয়া হয় তাহলে দেখুন ছবিটা দেখতে কেমন লাগছে। আগের থেকে ছবিটির সৌন্দর্যতা কমে গিয়েছে। আর এই বিষয়টা হচ্ছে ফ্রেমিং, মানে মেইন অবজেক্টকে কেন্দ্র করে বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরাটাকে ধরে আপনাকে চেক করতে হবে যে আসলে কোন জায়গা থেকে ছবিটা বেস্ট বা সুন্দর লাগছে। তৃতীয় বিষয়টি হচ্ছে গ্রেড লাইন্স। একটা ভালো ছবি তোলার জন্য ক্যামেরার মধ্যে গ্রেড লাইন্স থাকা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে সব ধরনের মোবাইলেই গ্রেড লাইন্সের অপশানটি রয়েছে। আপনি আপনার ক্যামেরার সেটিংস অপশানে গিয়ে এই গ্রেড লাইন্স অপশানটি চালু করে দিন, আর যখন ছবি তুলবেন তখন সঠিক পজিশন মতো গ্রেড লাইন্সটিকে ব্যবহার করুন। এই ছবিটির দিকে লক্ষ্য করুন, ছবিটি প্রথম দিকে কোনো অ্যাঙ্গেলেই ভালো লাগছিল না। যখন গ্রেড লাইন্স অপশানটি চালু করে একটা সঠিক পজিশন মতো বসে ক্লিক করলাম, তখন ছবিটি দেখতে প্রফেশনালের মতো লাগছে। তাই আপনাকে ছবি তোলার ক্ষেত্রে গ্রেড লাইন্স অপশানটি সঠিক ব্যবহার করতে হবে। চতুর্থ বিষয়টি হচ্ছে সেন্টার কম্পোজিশন। অনেক সময় দেখা যায় কিছু ছবি তোলার ক্ষেত্রে মূল সাবজেক্ট যেটা থাকে সেটা মাঝখানে অবস্থান করে। যেমন এই ছবিটির দিকে খেয়াল করুন, এখানে মূল সাবজেক্ট হচ্ছে মূলত এই মাটির সড়কটি, আর এর উপরে রয়েছে আকাশ এবং নিচে রয়েছে পানি। এই ধরনের ছবিগুলোকেই মূলত সেন্টার কম্পোজিশন বলা হয়। মানে মেইন সাবজেক্ট থাকবে মাঝখানে, এর আশেপাশে যে অংশ থাকবে সেগুলো ফাঁকা থাকবে। তাই এক্ষেত্রে আমাদের সবসময় সাবজেক্টটাকে মাঝখানে রেখে ছবিগুলো তুলতে হবে। আর সেন্টার কম্পোজিশনের ছবিগুলো মূলত ইউনিক এবং অনেক সুন্দর হয়ে থাকে। পঞ্চম বিষয়টি হচ্ছে ছবির মাধ্যমে গল্প বলা। প্রত্যেকটা ছবি তোলার পেছনে মূলত একটা গল্প থাকে। একটা ছবি যেন একজন ভিউয়ার্স দেখার সাথে সাথেই বুঝতে পারে যে আসলে ছবিটি দ্বারা কি বোঝানো হচ্ছে। মেইন সাবজেক্টের আশেপাশে যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলোকে নিয়েই মূলত একটা ছবির গল্প তৈরি হয়। আপনি যদি এই ছবিটির দিকে খেয়াল করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে এই ছবিগুলো দ্বারা ফটোগ্রাফার কি বোঝাতে চাচ্ছে। ফটোগ্রাফাররা যখন এই ধরনের ছবি শর্ট নিতে চায় তখন তাদেরকে লং টাইম অপেক্ষা করতে হয়। তাই এই ধরনের শর্টগুলো অনেক প্রফেশনাল হয়ে থাকে। ছবির মাধ্যমে গল্প বলার বিষয়টাকে দুইভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে কৃত্রিম উপায়ে, যা মূলত নিজের হাতে তৈরি করে নিয়ে তারপর ছবি তুলতে হবে। আর দ্বিতীয় উপায়টি হচ্ছে প্রকৃতিকে কাজে লাগিয়ে প্রাকৃতিক পরিবেশটাকে গল্পের মাধ্যমে ছবিতে তুলে ধরা। ষষ্ঠ বিষয়টি হচ্ছে পরিবেশকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। প্রত্যেক ছবির ক্ষেত্রে পরিবেশকে কাজে লাগানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ছবিটির দিকে খেয়াল করুন, এই ছবিটি আমি অনেক দিন আগে তুলেছিলাম মাত্র 11,000 টাকার একটা মোবাইল দিয়ে। অথচ ছবিটি দেখতে খুবই পারফেক্ট এবং প্রফেশনালের মতো লাগছে। ছবিটা আমি নিজে এডিটও করি নাই, যেভাবে ছবিটি তোলা হয়েছে সেভাবে আপনাদের দেখাচ্ছি। এখানে ক্যামেরাটা মূল বিষয় না, এখানে মূল বিষয়টা হচ্ছে পরিবেশ। পরিবেশটা এমনভাবে তৈরি হয়েছিল যে এটাকে আমি যে কোনো অ্যাঙ্গেলেই ছবি তুলি না কেন ছবিটা সুন্দর হবে। অনেক সময় আমরা ছবি তোলার ক্ষেত্রে নিজেরাই পরিবেশ তৈরি করে তারপর ছবি তুলি, কিন্তু বেশিরভাগ সময় এমন হয়ে থাকে যে পরিবেশ আমাদের আকৃষ্ট করে ফেলে ছবি তোলার জন্য। শীতের সময় কুয়াশাতে যে ছবিগুলো নেওয়া যায় সেগুলো আপনি ইচ্ছা করলেই নিজে তৈরি করে তারপর নিতে পারবেন না। সব সময় এবং সব ঋতুতেই পরিবেশের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যগুলো ছবি তুলে আপনি ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। আপনি ইচ্ছা করলে আমাদের বাংলাদেশ অথবা ভারতের কালচার বা বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো ছবি তুলেও তা বিক্রি করে প্রচুর পরিমাণে টাকা আর্ন করতে পারবেন। যাই হোক, ছবি তুলতে কি কি লাগবে এবং ছবি কিভাবে ভালো করা যায় সে সম্পর্কে আমরা জানলাম। এবার চলুন অ্যাকাউন্ট খুলে কিভাবে ছবিগুলো আপলোড করব সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। তার আগে আমি ব্যক্তিগতভাবে সবাইকে বলবো যে আপনারা যখন মোবাইল ফোন দিয়ে ছবি তুলবেন তখন মোবাইলটাকে সোজা করে ধরার চেষ্টা করবেন। ক্যামেরাটা যেন কোনো অবস্থাতেই বাঁকা না থাকে। আমরা যদি হাত ব্যবহার করে মোবাইল ফোন দিয়ে ছবি তুলতে চাই তাহলে ছবিটা একুরেটভাবে সোজা হবে না। সেক্ষেত্রে আমার পরামর্শ হবে আপনি একটা ট্রাইপড কিনে নিতে পারেন। এই ধরনের ট্রাইপডগুলোর দাম সর্বোচ্চ 500 থেকে 600 টাকা হয়ে থাকে।
আপনার আশেপাশে যে কোনো বড় ধরনের মোবাইলের মার্কেটে গেলেই এই ধরনের ট্রাইপড পেয়ে যাবেন। আর যারা অনলাইন থেকে নিতে যাচ্ছেন তাদের জন্য আমি একটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা চেক করে বিডি স্টল থেকে আপনারা এটা কিনে নিতে পারেন। এবার চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক এবং কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখে নিই। প্রথমেই আপনার প্রিয় মোবাইলটি হাতে নিন। হাতে নেওয়ার পর গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। আপনি যে কোনো ব্রাউজার চুজ করতে পারেন। আমার পছন্দের ব্রাউজারটি হচ্ছে ক্রোম, তাই আমি ক্রোম ওপেন করলাম। তারপর গুগলে গিয়ে সার্চ করুন শাটারস্টক কন্ট্রিবিউটর। সর্বপ্রথম যে রেজাল্টটা শো করবে submit.shutterstock.com, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে গেট স্টার্ট নামে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করুন। এখন আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য বলা হবে যে প্রথমেই আপনি আপনার ফুল নেমটা দেন। তো আমি আমার নামটা দিচ্ছি। তারপর আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। তারপর 8 অক্ষরে একটা পাসওয়ার্ড দিতে হবে খুব স্ট্রং, আর একটা বড় হাতের অক্ষর দিতে হবে যে কোনো। দেওয়ার পর এই অপশনটিতে টিকমার্ক করে দেবেন। এরপর নেক্সটে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে। সেখানে বলা হবে যে আপনার ইমেইলে যে ইমেলটা দিয়েছেন সেই ইমেইলে একটা মেইল পাঠানো হয়েছে। তো উপরে দেখতে পাবেন যে একটা নোটিফিকেশন আসবে মেইলের, সেই নোটিফিকেশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে মেইলে নিয়ে যাওয়া হবে। মেইলে যাওয়ার পর আপনি যে মেইল নাম্বারটা দিয়েছেন সেটা কিন্তু এই ফোনে থাকতে হবে, এই ফোনে লগ ইন থাকতে হবে। তারপর সেখানে প্লিজ চেক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে এটা ভেরিফাই করা হবে। তারপর এই অপশনটি মিনিমাইজ করে ফেলতে হবে, কারণ এটাতে জিমেলের ব্রাউজারটা ওপেন হয়ে রয়েছে। তো আমরা আবার পুনরায় ক্রোম ব্রাউজারে যাব, গিয়ে আমাদের যে পেজটি রয়েছে সেই পেজটি রিফ্রেশ করলেই এটা কনফার্ম হয়ে যাবে। এই যে এখন এখানে আমাদের আরও কিছু কাজ করতে হবে। এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। আর অ্যাড্রেসের ঘরটিতে আপনি যেখানে থাকেন সেই জায়গার নাম লিখবেন। আমি আজিমপুরে থাকি, আমি আজিমপুরের নাম লিখছি। অ্যাড্রেস লাইন 2তে আপনি যে স্থানটিতে থাকেন তার স্পেসিফিক একটা নাম রয়েছে, সেই নামটি দেবেন। আমি আজিমপুর ইরাকি মাঠের কাছাকাছি থাকি, তো আমি আজিমপুর ইরাকি মাঠ লিখলাম। তারপর আপনাকে সিটিতে ঢাকা লিখতে হবে। আপনি যদি আপনার বিভাগ যদি ঢাকা হয় তাহলে ঢাকা লিখবেন, অথবা আপনি যে বিভাগে রয়েছেন সেই বিভাগের নাম লিখবেন। তারপর জিপ অথবা পোস্টাল কোড। এইখানে একটা সমস্যা হচ্ছে যে আপনারা জিপ বা পোস্টাল কোডটা খুঁজে পান না, অনেকে আমাকে মেসেজ দিয়ে বলেছেন। তো এটা বের করার জন্য আপনি একটা নতুন ট্যাব ওপেন করবেন। ট্যাবটিতে গিয়ে লিখবেন যে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার নামটা লিখবেন, যে আজিমপুর পোস্টাল কোড। তো আমি যেহেতু আজিমপুর থাকি তো সেহেতু আজিমপুর পোস্টাল কোড লিখলাম। লিখার পর দেখতেই পাচ্ছেন এই যে আজিমপুরের পোস্টাল কোডটা চলে এসেছে। এই কোডটাই মূলত আমাদের ওই পোস্টাল কোডে বসাতে হবে। তো এখানে আমি 1205 লিখে দিলাম। 1205 লেখার পর এখানে ফোন নাম্বার চাচ্ছে, তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেব। দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টে পুরো প্রসেস কমপ্লিট। তো এখন আমাদের বলতেছে যে আপনি ছবি আপলোড করুন। তো আমরা এখনই ছবি আপলোড করব না, আরও কিছু কাজ আছে। তো সেজন্য আমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে 3 ডট মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের প্রোফাইলে কিছু আপডেট রয়েছে, সেই আপডেটটা করতে হবে। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর আমরা পাবলিক প্রোফাইলে ক্লিক করব। তো প্রোফাইল পিকচারটা আপলোড করার জন্য এখানে আপলোডে ক্লিক করুন। আপলোডে ক্লিক করলে আপনি ব্রাউজারে যান। ব্রাউজারে গিয়ে আপনার পছন্দ মতো যে কোনো একটি ছবি বেছে আপনি সেই ছবিটি দিয়ে দিন। তো আমি আমার ছবি দিলাম। দেওয়ার পর এখানে বলতেছে যে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দেওয়ার জন্য, বর্তমানে ওয়েবসাইট দিতে আমি চাচ্ছি না, আমি ওয়েবসাইট দিব না। তারপর ট্যাগলাইনে আপনি আপনার পছন্দ মতো ট্যাগ ব্যবহার করতে পারেন। যে বিষয়টা নিয়ে আপনি কাজ করবেন ফটোগ্রাফার হিসেবে সেই বিষয়ে ট্যাগ বসিয়ে দিবেন। তো ট্যাগস দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। তো নিচে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার লোকেশন সিলেক্ট করতে বলছে। তো আমি আমার লোকেশনটা সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে কন্ট্রিবিউটর টাইপ চাচ্ছে, তো এটা সিলেক্ট করে দিবেন মূলত ফটোগ্রাফার। তারপর এখানে আবার চাচ্ছে হচ্ছে স্টাইল চাচ্ছে যে আপনি কোন ধরনের কি ধরনের ফটোগ্রাফির ছবি নিয়ে কাজ করবেন। তো আমি 3টা সিলেক্ট করে দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো 3টা সিলেক্ট করে দিবেন। 3টাই সিলেক্ট করতে পারবেন, এর বেশি সিলেক্ট করা যাবে না। এরপরে হচ্ছে আপনার সাবজেক্টও আপনি সিলেক্ট করতে পারবেন 5টা, আমি 5টা সিলেক্ট করে দিচ্ছি আমার পছন্দ মতো। তারপর এখানে ইকুইপমেন্ট, আপনি কোন কোন জিনিসগুলো কাজে লাগে আপনি ছবি তুলছেন সেই বিষয়গুলোর নাম লিখে দিতে হবে। তো আমি এখানে মোবাইল এবং কম্পিউটার 2টা নাম লিখে দিলাম। এরপরে বায়োগ্রাফি, তো এখানে আমি লিখে দিলাম আই এম এ ফটোগ্রাফার। ওকে, তো এরপর আমরা নিচে যাব। তো নিচে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন। তো আমি এখানে কোনো কিছু অ্যাড করছি না। তো সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে আমাদের পুরো প্রসেস কমপ্লিট। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে ছবি আপলোড করব সেটা দেখে নিই চলুন। তো ছবি আপলোড করার জন্য আপনাকে উপরে যেতে হবে। উপরে যে 3 ডট মেনুতে ক্লিক করে হোমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচে আসলে দেখবেন যে এখানে আপলোড নামে একটা অপশন আছে। আপলোডে ক্লিক করার পর যে ফাইলে আপনার ছবিটি রয়েছে সেই ফাইলে যান, গিয়ে ছবিটি সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দিলে এটা অটোমেটিকলি আপনার আপলোড হতে থাকবে। তবে এখানে মনে রাখতে হবে যে আপনি ডাউনলোড করা কোনো ছবি যদি আপলোড করেন সেই ছবি প্রসেসে আপনার নিবে না, তারা প্রসেস করবে না বা আপলোড করতে দিবে না।
সেক্ষেত্রে আপনার নিজের তোলা ছবি দিয়েই কাজ করতে হবে। তো এখন বিষয়টি হচ্ছে যে আপনি কিভাবে আর্নিং দেখবেন। 3 ডট মেনুতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আর্নিং নামে একটা অপশন আছে। তো আর্নিং সামারিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার আর্নিং কেমন হচ্ছে, কয়টা ছবিতে ক্লিক পড়ছে এবং কয়টা ছবি ডাউনলোড হয়েছে, A to Z বিস্তারিত এখানে দেওয়া থাকবে। এখানে আপনি সর্বোচ্চ $35 হইলে উইথড্র করতে পারবেন। অটোমেটিকলি এখানে উইথড্র হয়ে যায়। আপনি যদি আপনার পেপ্যাল অথবা পেওনিয়ার অ্যাকাউন্ট যদি অ্যাড করেন তাহলে অটোমেটিকলি তারা $35 হইলেই আপনার উইথড্র করে দিবে বা আপনি নিজে উইথড্র করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে আপনি অপশন পাবেন পেওনিয়ার, পেপ্যাল আর হচ্ছে স্ক্রিল। তো এক্ষেত্রে আমি পেপ্যাল সিলেক্ট করছি যেহেতু আমার পেপ্যাল অ্যাকাউন্ট রয়েছে। আর যাদের পেপ্যাল অ্যাকাউন্ট নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেপ্যাল অ্যাকাউন্ট কিভাবে খোলা যায় তাহলে অনেকগুলো ভিডিও পাবেন, যে কোনো একটা ভিডিও দেখে সহজেই খুলে ফেলতে পারবেন। তো আমি আমার ইমেল নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। আমার অন্য একটা জিমেল অ্যাকাউন্টে পেপ্যাল খোলা, তো আমি অন্য জিমেলটা দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে আপনার সেভে ক্লিক করলেন। সেভে ক্লিক করলেই আপনার পুরো প্রসেস কমপ্লিট। এখন আপনি এখানে নিয়মিত ছবি তুলে আপলোড করতে থাকলে ধীরে ধীরে আপনার অ্যাকাউন্টটি গ্রো হতে থাকবে। ইনস্লাইডে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যগুলো দেখতে পারবেন, যে আপনার কোন ইমেজটা টপে রয়েছে বা কোন ইমেজটা বেশি ডাউনলোড হচ্ছে বা কোনটা কত ইমপ্রেশন পেল ইত্যাদি। তো যাই হোক, এই ছিল মূলত অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। খুব সহজ একটি বিষয়, আপনারা নিশ্চয়ই খুলতে পারবেন। তারপরেও আপনাদের কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। এবার চলুন দেখে নেওয়া যাক কোন ধরনের ছবিগুলো নিয়ে কাজ করলে আপনি তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন। এই পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ফটোগ্রাফিক টপিক হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফি। প্রকৃতির বিভিন্ন চিত্র, অবস্থান, প্রকৃতির বৈশিষ্ট্য এগুলো যে ক্যামেরার মধ্যে ফুটিয়ে তোলা হয় সেটাকে মূলত পোর্ট্রেট ফটোগ্রাফি বলা হয়। এছাড়াও পারিবারিক ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি অনেক বেশি জনপ্রিয়। আপনি শুরুতেই পোর্ট্রেট ফটোগ্রাফি বা নেচার ফটোগ্রাফি সেটা নিয়ে কাজ করতে পারেন। তারপর ধীরে ধীরে ফ্যাশন ফটোগ্রাফিতে আপনি শিফট হতে পারেন। আমার মনে হয় এই দুইটা বিষয় নিয়ে কাজ করলে আপনারা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। এছাড়াও আপনার যে বিষয়টি ভালো লাগে সেই বিষয়টা নিয়ে ফটোগ্রাফি শুরু করতে পারেন। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আপনাকে এই বিষয়টা নিয়েই কাজ করতে হবে। আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। এখন চলুন জেনে নেই ফটোগ্রাফি শুরু করতে হলে আপনাকে কোন 3টা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয়টি হচ্ছে শুরুতেই আপনাকে টাকা ইনকামের কথা চিন্তা করা যাবে না, ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনাকে সবসময় এটা চিন্তা করতে হবে যে আমি আজকে যে ছবিটা তুলেছি কালকের ছবিটা যেন আজকের ছবি থেকে ভালো হয়। তৃতীয় বিষয়টা হচ্ছে ছবি তোলার ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে ছবি তুলতে হবে। এমন অনেক ফটোগ্রাফার রয়েছেন যারা শুধুমাত্র একটা ছবি তোলার জন্য এক জায়গায় 1 থেকে 2 ঘন্টা সময়ও দাঁড়িয়ে থাকে এবং এই ধরনের ছবিগুলোর দামও অনেক বেশি হয়। এবার চলুন সর্বশেষে জেনে নেওয়া যাক ফটোগ্রাফি শুরু করলে আপনি কতদিনের মধ্যে টাকা ইনকাম করতে পারবেন। দেখুন, এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আপনি কতটা ডেডিকেটেডভাবে কাজ করছেন, আপনার ছবির কোয়ালিটি কতটা ইমপ্রুভ করছেন এবং আপনি কতটুকু সময় দিচ্ছেন আপনার ছবির মান ভালো করার জন্য, সেটার উপর নির্ভর করছে আপনি কত তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন। তবে স্বাভাবিকভাবে আমার পরিচিত যারা মূলত ফটোগ্রাফি করে ইনকাম করছে অনলাইন থেকে, তাদের 4 থেকে 6 মাস সময় লেগেছিল। তো সবার ক্ষেত্রে যে একই সময় লাগবে বিষয়টা তেমন নয়। অনেকের 3 থেকে 4 মাসের মধ্যেও টাকা ইনকাম শুরু হয়ে যায়, আবার অনেকের 1 থেকে 2 বছর সময়ও লেগে যায়। তো বিষয়টা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কতটুকু সময় দিচ্ছেন আপনার স্কিল ইমপ্রুভ করার জন্য এবং আপনি কত ভালো ছবি তুলছেন সেটার উপর নির্ভর করছে আপনি কত তাড়াতাড়ি ইনকাম করবেন। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।